শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12তম অধ্যায়ের ইতিমধ্যেই দুইটা ক্লাস আমাদের আপলোড হয়েছে। আশা করি সেই দুইটা ক্লাস তোমরা দেখে থাকবে। আজকে নতুন একটি টপিক এবং নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এটাও সবাই ভালোভাবে দেখবে। গত দুইটি ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম বাংলাদেশের জাতীয় আয়, দেশজ উৎপাদন বা জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়। এই যে তিনটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম, আর তখন বলেছিলাম যে একটি দেশের অর্থনীতিকে জানতে হলে অবশ্যই এই দেশের এই বিষয় তিনটি অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো আশা করি সেই বিষয় তিনটি তোমরা যদি একটু দেখে থাকো অবশ্যই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, এটা বিশ্বাস করি যে অবশ্যই হয়েছে। তো আসলে একটা দেশের অর্থনীতি অর্থাৎ আমাদের যে এই 12তম অধ্যায়টা, এটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক নির্দেশক সমূহ এই বিষয়টি নিয়েই তোমাদের সামনে আলোচনা করেছে। আমরা আজকে জানবো যে কয়েকটি দেশের জিডিপি, জিএনপি ও মাথাপিছু আয় এর তুলনা, অর্থাৎ একটি দেশ কতটুকু তারা অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ, তারা কতটুকু অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে পেরেছে, একটি দেশ মানে সমগ্র বিশ্বকে মানে কয়টি লেভেলে ভাগ করা হয়েছে, জাস্ট এগুলো আমরা তোমাদের সামনে আজকে আলোচনা করব। আমরা জানি যে কোনো দেশের অর্থনীতি বা অর্থনৈতিক উন্নয়নের সূচক সে দেশের জাতীয় আয় বা জনগণের মাথাপিছু আয়। আমরা একটা দেশকে কতটুকু উন্নয়নশীল দেশ বলবো সেটি কিন্তু নির্ভর করে সাধারণত ওই দেশের মানুষের মাথাপিছু আয়ের উপর। একটা দেশ তথা সমগ্র বিশ্বকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চ আয়ের দেশ, একটি হচ্ছে মধ্যম আয়ের দেশ, আর একটি হচ্ছে নিম্ন আয়ের দেশ। তো আমরা যদি দেখো এখানে খেয়াল করি যে আমরা সমগ্র বিশ্বের দেশগুলোকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে, দেখো খেয়াল করবে, উচ্চ আয়, যেটা কি বলা হয় থাকে উচ্চ আয়। দ্বিতীয়টি হচ্ছে, খেয়াল করবে, মধ্য আয়, এবং তৃতীয়টি হচ্ছে নিম্ন আয়। এই যে তিনটি ক্যাটাগরি বা তিনটি যে ভাগ, সাধারণত সমগ্র বিশ্বের দেশগুলোকে আমরা তাদের দেশের মাথাপিছু আয়ের উপরে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। শুধুমাত্র মাথাপিছু আয়ের উপরেই ভাগ করলে আমরা কি স্বয়ংসম্পূর্ণ হতে পারবো কিনা সেটি নিয়ে কিন্তু আমাদের মতানৈক্য রয়েছে। আমরা সেদিক থেকে আরো কয়েকটি বিষয় জানতে পারি। সেগুলো হচ্ছে সাধারণত, এখানে আমি আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি যে এই মধ্য আয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমরা যদি দেখো যে এই মধ্য আয়কে আবার যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটি হচ্ছে মধ্য আয়। এই মধ্য আয়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চ মধ্য আয় এবং আরেকটি হচ্ছে নিম্ন মধ্য আয়। তাহলে আমরা প্রথমে দেখতে পারলাম যে একটি তথা সমগ্র বিশ্বের দেশগুলোকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চ আয় মানে উন্নয়নশীল বা উচ্চ আয়ের দেশ, একটি হচ্ছে মধ্য আয়ের দেশ এবং একটি হচ্ছে নিম্ন আয়ের দেশ। তো আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে মধ্য আয়ের দেশকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চ মধ্য আয় এবং আরেকটি হচ্ছে নিম্ন মধ্য আয়। এই যে ক্যাটাগরিগুলো, এগুলো সাধারণত আমরা দেখতে পারি যে সাধারণত একটি দেশের মাথাপিছু আয়ের উপর ডিপেন্ড করেই কি করা হয়, এই ক্যাটাগরিগুলো বা ভাগগুলো করা হয়ে থাকে। তো আমরা যদি এই যে শুধু মাথাপিছু আয়কেই একটি দেশের ক্যাটাগরি ভাগ করে ফেলি, সাধারণত আমরা আর এর সাথে আর কিছু সংযুক্ত করতে পারি। সেগুলো হচ্ছে, দেখো যে অর্থনীতির প্রকৃতিগুলো আমরা এর সাথে সংযুক্ত করতে পারি। কি করব আমরা, দেখো মানে একটা পৃথিবীর কোন দেশটা কতটুকু সমৃদ্ধশালী, কতটুকু উন্নয়নশীল বা উন্নয়নশীল দেশ নাকি মধ্য আয়ের দেশ নাকি নিম্ন আয়ের দেশ, এই যে এই ভাগগুলো করার জন্য আমরা এই সাধারণত মাথাপিছু আয়ের দিকে লক্ষ্য না করেও আমরা আরো কিছু বিষয়ের উপর লক্ষ্য করতে পারি। সেগুলো হচ্ছে অর্থনীতির প্রকৃতির উপর আমরা লক্ষ্য করতে পারি। দেখো কি করতে পারি, অর্থনীতির প্রকৃতির উপরে আমরা লক্ষ্য করতে পারি।
শুধু মাথাপিছু আয়কে কেন্দ্র করে আমরা একটি দেশকে উচ্চ আয়, মধ্য আয় এবং নিম্ন আয়ের দেশকে ভাগ না করে আমরা কিন্তু অর্থনীতির প্রকৃতির মধ্যে অর্থনীতির প্রকৃতিকে এখানে নিয়ে আসতে পারি। আসলে ওই দেশের অর্থনীতি কৃষি প্রধান অর্থনীতি নাকি শিল্পায়ন ঘটেছে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। এগুলো দেখে কিন্তু আমরা বিবেচনা করতে পারি যে আসলে ওই দেশটা উন্নয়নশীল দেশ হবে, উচ্চ আয়ের দেশ হবে, নাকি মধ্য আয়ের দেশ, নাকি নিম্ন আয়ের দেশ। তো সেই সাথে আরো কতগুলো বিষয় আমরা অ্যাড করতে পারি। সেগুলো হচ্ছে, দেখো যে সাক্ষরতার হার কতটুকু আছে, অবশ্যই খেয়াল করবে সাক্ষরতা হার। আমরা শুধু একটি দেশের মাথাপিছু আয়কে কেন্দ্র করে কিন্তু আমরা যে বলেছিলাম যে 3টি ভাগে ভাগ করা হয়েছে, সেটি কিন্তু সাধারণত মাথাপিছু আয়কে কেন্দ্র করে বা একটি দেশের মাথাপিছু আয় কেমন ওইটিকে কেন্দ্র করে আমরা কিন্তু ভাগ করেছিলাম। কিন্তু তারই সাথে আমরা কিছু অ্যাড বা সংযুক্ত করতে পারি। সেগুলো হচ্ছে অর্থনীতির প্রকৃতি, আসলে ওই দেশের অর্থনীতিটা কেমন, কৃষি প্রধান অর্থনীতি নাকি শিল্পায়ন ঘটেছিল, সেটিকে কিন্তু আমরা এর সাথে অ্যাড করতে পারি। তারপর আমরা সাক্ষরতার হার অ্যাড করতে পারি, যে আসলে ওই দেশের মানুষের জীবনমান বা তাদের যে সাক্ষরতা রয়েছে সেগুলো কতটুকু আসলে উন্নয়নশীল কিনা, নাকি মধ্য, নাকি নিম্ন আয়। এইগুলো বিবেচনা করে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই দেশগুলোকে 3টি ভাগে যে ভাগ করা হয়েছে সেগুলো করতে পারি। আমরা এর সাথে আরো কিছু অ্যাড করতে পারি। স্বাস্থ্য সেবাটা প্রাপ্যতা আমরা অ্যাড করতে পারি। দেখো স্বাস্থ্য সেবা প্রাপ্যতা, আমরা এই বিষয়টিকে কিন্তু আমরা অ্যাড করতে পারি বা সংযুক্ত করতে পারি। শুধু মাথা পিছু আয়কে কেন্দ্র করে যে আমরা ভাগ করেছিলাম সেটির সাথে কিন্তু আমরা এই স্বাস্থ্য সেবার প্রাপ্যতাটা অ্যাড করতে পারি। কারণ যে একটি সমৃদ্ধশালী দেশ বা উচ্চ আয়ের দেশ, তারা দেশের অর্থনীতিতে অনেকটা এগিয়ে, তাদের মাথা পিছু আয় বিলিয়ন বিলিয়ন ডলার, কিন্তু আমরা কি আসলে আদৌ দেখতে পাচ্ছি যে ওই দেশের স্বাস্থ্য সেবার প্রাপ্যতাটা কতটুকু? মানে ওই দেশের নিম্ন শ্রেণীর মানুষগুলো তাদের যে স্বাস্থ্য সেবাটা যতটুকু পাওয়ার দরকার আসলে কি ততটুকু পাচ্ছে? এগুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি। এগুলো খেয়াল করে কিন্তু আমরা এই ক্যাটাগরিকে ভাগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খেয়াল করবে যে শুধু মাথাপিছু আয়কে কেন্দ্র করে একটি দেশের যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এগুলো আমরা এর সাথে কিন্তু যে বিষয়গুলো অ্যাড করা হবে বা করা যায়, আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করতেছি। আমরা তার সাথে কিন্তু আমরা দেখো আরেকটা বিষয় অ্যাড করতে পারি যে অবকাঠামোর ঊর্ধ্বমুখী উন্নয়ন কিনা। দেখো অবকাঠামো ঊর্ধ্বমুখী উন্নয়ন, আমরা এটাও কিন্তু খেয়াল করতে পারি যে মাথাপিছু আয়ের সাথে যে ওই দেশের অবকাঠামোর ঊর্ধ্বমুখী উন্নয়ন আছে কিনা। আসলে একটি দেশের সমৃদ্ধশালী দেশের, একটি উন্নয়নশীল দেশের সাধারণত যে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের সরকারি প্রতিষ্ঠান, আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংক, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আসলে সেই প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো অবকাঠামো ঊর্ধ্বমুখী কিনা বা তাদের যে অবকাঠামো তারা কি প্রতিনিয়ত সেটাকে ঊর্ধ্বের দিকে বা অগ্রগামীর দিকে রাখতে পারতেছে কিনা। আমরা কিন্তু এই বিষয়টাকে এই মাথাপিছু আয়ের সাথে অ্যাড করে নিতে পারি। তারপরে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি, সেটা হচ্ছে তোমার দেখো যে পরিবহন ও যোগাযোগ। আমরা কিন্তু পরিবহন ও যোগাযোগ একটি দেশের যে বিষয়টি রয়েছে সেটির সাথে কিন্তু এটা আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। যে শুধু মাথাপিছু আয়কে কেন্দ্র করে আমরা ক্যাটাগরি ভাগ করে ফেললাম, তার সাথে যদি আমরা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা অ্যাড করি, সেটি কিন্তু আমাদের অ্যাড করা যায়। যখন আমরা দেখবো যে একটি উন্নয়নশীল দেশ, যেমন আমরা যুক্তরাজ্যের দিকে তাকাই, যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, আমরা যদি এই দেশগুলোর দিকে তাকাই তাহলে কি করব, দেখবো যে যুক্তরাষ্ট্র, কানাডা, তারা কিন্তু উচ্চ আয়ের দেশ। আসলে ওই দেশের অর্থনীতির প্রকৃতিটা আমাদের জানা দরকার, যে আসলে শিল্পায়ন ঘটেছে ওই দেশগুলোতে। শিল্পায়নের ফলে কিন্তু তারা কি করছে, উচ্চ আয়ের দেশে ভূষিত হয়েছে, বা তাদের সমৃদ্ধশালী অর্থনীতির কারণেই কিন্তু তারা আজকে কি করছে, উন্নয়নশীলের দেশে পরিণত হয়েছে। তারপর সাক্ষরতার হার আমরা অবশ্যই জানবো যে ওই সকল দেশে সাক্ষরতার হারটা অবশ্যই বেশি, যার কারণে কি তারা উচ্চ আয়ের দেশ। তারপরে আমরা যে স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, আমরা সমগ্র বিশ্বের দিকে তাকালে দেখতে পারবো যে উচ্চ আয়ের দেশগুলো যে সাধারণত সেই দেশগুলোতে স্বাস্থ্যসেবার প্রাপ্যতাটা ব্যাপক রয়েছে, বা উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের মানুষগুলো কিন্তু সমহারে কি পাচ্ছে, স্বাস্থ্যসেবা পাচ্ছে। তারপর অবকাঠামোর যে ঊর্ধ্বমুখী উন্নয়নের কথা বললাম, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটিও উন্নয়নশীল দেশগুলোতেই কিন্তু সমৃদ্ধশালী, তারাই কিন্তু অর্থনৈতিক উন্নতির দিক ছিল বলেই কিন্তু তারা কি করছে, অবকাঠামোগুলো উন্নয়ন হচ্ছে।
তারপরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কথা বললাম। আমরা যদি আমাদের যারা নিম্ন আয়ের দেশ নেপাল তারপরে তোমার উগান্ডা, এদের এদের পরিবহন যোগাযোগ ব্যবস্থার সাথে যদি আমরা তুলনা করি, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, এদের যোগাযোগ ব্যবস্থার সাথে যদি আমরা তুলনা করতে যাই তাহলে কিন্তু অবশ্যই মিলবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে মাথাপিছু আয়ের সাথে আর কিছু বিষয় সংযুক্ত করলে কিন্তু অবশ্যই আমাদের যে ক্যাটাগরিটা সেটি আমরা কি করতে পারবো, সঠিক ক্যাটাগরিটা অবশ্যই পাবো। তো আমরা যদি 2018 সালের দিকে তাকাই, 2018 সালে বিশ্ব ব্যাংক যে একটা রিপোর্ট করেছিলেন যে দেশের উন্নয়নশীল দেশ, মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশগুলো, সেগুলো সম্পর্কে যদি তোমাদেরকে বলতে যাই তাহলে অবশ্যই তোমরা আর একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে একটি দেশের জিডিপি, জিএনপি ও মাথাপিছু আয়ের তুলনায় কিন্তু দেশগুলোকে সাধারণত ভাগ করা হয়ে থাকে উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। মধ্য আয়ের দেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়, উচ্চ মধ্য আয় এবং নিম্ন মধ্য আয়। তারপরে আমরা এই মাথাপিছু আয়কে কেন্দ্র না করে আর কিছু বিষয় সংযুক্ত করতে পারি, অ্যাড করতে পারি, সেগুলো বিষয় তোমাদের সামনে আলোচনা করা হলো। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে যে আসলে আমাদের যে মাথাপিছু ও মোট জাতীয় আয়ের ভিত্তিতে কতিপয় দেশের শ্রেণীবিন্যাস ছক আকারে তোমাদেরকে দেখানো হবে। তো আমরা যদি বলি যে উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে যেগুলো তোমার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, সুইডেন, জাপান, এই যে দেশগুলো, সিঙ্গাপুর, এগুলো কিন্তু উচ্চ আয়ের দেশের মধ্যে রয়েছে। তারপরে যদি আমরা মধ্যম আয়ের দেশের কথা বলি, এই মধ্য আয় কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ মধ্য আয়, নিম্ন মধ্য আয়। উচ্চ মধ্য আয়ের মধ্যে তোমার রয়েছে চীন, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এই যে দেশগুলো তারা কিন্তু উচ্চ মধ্য আয়ের দেশে মধ্যে রয়েছে। আবার যদি নিম্ন মধ্য আয়ের কথা বলি তাহলে দেখতে পারি যে আমাদের ভারত, বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, কলম্বিয়া, এই যে দেশগুলো তারা কিন্তু নিম্ন মধ্য আয়ের দেশের মধ্যে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আর নিম্ন আয়ের কথা যে বললাম, নিম্ন আয়ের দেশগুলো হচ্ছে তোমার সাধারণত কি, নেপাল, উগান্ডা। এই যে তোমাদের একটু ধারণা দেওয়া হলো, তোমরা যদি এই ক্লাসটা একটু দেখো এবং হাতে বইটা নাও তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে ক্লাসটা শেষ করতে পারবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ইন্টার একটা